আমার বিয়েটা যে কেমন একটা বিশৃঙ্খলার মধ্যে হয়েছে তা বোঝাতে পারবো না। কখনো বাবা রাজি না, আবার কখনো মা, কখনো আবার তারা দুজনেই রাজি, কিন্তু বাকি আত্মীয়স্বজন রাজি না। কিন্তু এর মাঝে কেউ একটু আমাকে জিজ্ঞাসা করলো না আমি কি চাই। একজন ভালো বেতন পাওয়া ছেলে দেখে বিয়ে ঠিক করার জন্য সবাই পাগল হয়ে গেল। যারা রাজি ছিল তাদের রাজি হওয়ার কারণ ছিল তিনি অনেক সুদর্শন পুরুষ, ভালো চাকরি করে। আর যারা রাজি ছিল না তারা রাজি ছিল না কারণ তিনি অবিবাহিত পুরুষ নন। কারণ এর আগেও তার বিয়ে হয়েছিল, তারপর কেমন একটা হবে হবে না এর গোলক ধাঁধার মধ্যে অবশেষে বিয়েটা হয়েই গেল। আসলে আমাকে জিজ্ঞাসা করলে আমি রাজি হতাম নাকি হতাম না জানি না। আফসোসটা তবুও থেকে যাবে যে কেউ আমাকে জিজ্ঞেস পর্যন্ত করে নাই যে বিয়েতে আমি রাজি কি না। তারপর খুবই ঘরোয়াভাবে আমার বিয়েটা হলো, একেবারেই অস্বাভাবিকভাবে। এতটাই অস্বাভাবিক যে আমাকে পুরাতন কাপড়ে বিয়ে দিয়ে দিল। নতুন শাড়িটা যেটা বিয়ের উদ্দেশ্যে ওরা এনেছিল সেটা পরার সময় খেয়াল করে দেখা গেল শাড়িটার প্রতিটা ভাঁজে ভাঁজে ছেঁড়া। বিষয়টা খুব অবাক করার মতো ছিল, কারণ শাড়িটা আমার শাশুড়ি ও বড় ভাসুরের স্ত্রী গিয়ে কিনেছিলেন। মেয়ে মানুষ অনেক খতিয়ে দেখেন, তাহলে এমন একটা ভুল কিভাবে হলো তাদের। তারা খুব লজ্জা পাচ্ছিল, এটা বোঝা যাচ্ছিল তাদের ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। বিয়ের শুভক্ষণে আমি তাকে মানে আমার বরকে একবারও দেখার সুযোগ পাই নাই। বিদায়ের সময় বাবা যখন আমার হাত তার হাতে রেখে বুঝিয়ে দিচ্ছেন, তখন কান্না করার মধ্যে একবার তার দিকে চোখ গিয়েছিল। পুরুষ মানুষ এত সুন্দর হয় এটা তাকে দেখার আগেও আমার জানা ছিল না। অসম্ভব মায়া তার চেহারায়, যেন চোখ ফিরিয়ে নেওয়াটা কষ্টকর। আমাকে আমার বাসা থেকে তারা যখন আমাকে নতুন বাসায় আনলো, আমার একটা ঘর কাজ করছিল, সেই ঘর এখনও কাটেনি। আমি বসে আছি একটা হালকা আলোর ঘরে, যেখানে এখন আমার নব বিবাহিত স্বামী আসেনি। বাইরে অনেক গরম, অথচ এই ঘর বেশ ঠান্ডা। কোনো এয়ার কন্ডিশন চলছে না, তবুও ঘর ঠান্ডা। আমার শরীর শীতল হয়ে আছে, হয়তো আমি খুব নার্ভাস, এই জন্য এমন লাগছে। তখন হঠাৎ দরজা খুলে আমার স্বামী আসলেন। তার নাম কাব্য আহমেদ। আবারও বলি, সে একজন অসম্ভব সুদর্শন পুরুষ। তারপর সে ঘরে ঢুকেই বলল, তোমার কি ক্ষুধা পেয়েছে? আমি মাথা নেড়ে উত্তর দিলাম, না। তারপর সে আমার পাশে বসলো আর আমার দুহাত ধরে বলল, আমার এই ঘর অনেক খালি যারা, আমার একা থাকতে খুব ভয় লাগে। তুমি প্লিজ কখনো কোথাও যেও না, আমাকে রেখে কোথাও থেকো না প্লিজ। কাব্য, তার কথায় মাঝে হয়তো জাদু ছিল, কারণ আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা। এরপর কেন যেন আমিও তার হাত জড়িয়ে বললাম, যাব না, কোনো দিন যাব না, আমি কোথাও যাব না। কাব্য তখন আমার আরও কাছে এসে বসলো এবং বলল, তোমার আমার ব্যাপারে কিছু জানার আছে কাব্য? না নেই, আমি আমার অতীত সেটাও জানতে চাও না? না, চাই না। আমার বাসা আজ থেকে তোমার। তুমি যেভাবে ইচ্ছে সাজাবে, যা লাগবে শুধু আমাকে বলবে, আমি এনে দিব। শুধু ওয়াদা করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাব না, ওয়াদা করলাম। এরপর কাব্য আমার কাছে এসে আমাকে একটু একটু করে আদর করতে লাগলো। আমার খুব ভালো লাগছিল তার প্রতিটা ছোঁয়া, খুব ভালো লাগছিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর মধ্যরাত পর্যন্ত আমরা জেগেছিলাম। ভোরের আগ দিয়ে কাব্য ঘুমিয়ে পড়ল। আমি বাথরুমে যাব, কিন্তু যেতে পারছি না, কারণ কাব্য প্রায় তার শরীরের সব জোর দিয়ে আমার হাত চেপে ধরে রেখেছে। আমি হাত ছাড়িয়ে যেতে নিলেই মনে হলো আমার সাথে আরও কেউ উঠে দাঁড়িয়েছে। আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম কাব্য বিছানায় শোয়া, কেউ নাই। তারপর বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়লাম। সকালে দেরি করে ঘুম ভাঙলো আমার। আমার শ্বশুর শাশুড়ি এখন আছেন, তারা বিকেলে চলে যাবেন। আর বাসায় আছে কাব্যর ভাই। আমার একটা দেবর আছে, সে নাকি প্রতি সপ্তাহে 2-1 বার এসে থেকে চলে যায়। ও একটু গম্ভীর, কারোর সাথে কথা বলে না,
আমি এখনো বলতে শুনি নাই। সকালে ঘুম থেকে ওঠার পর আমার কাছে কেমন যেন ঘর কেটে যাওয়ার মতো লাগছে। মনে হচ্ছে আমি এই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু কিভাবে কি হলো, মনটা খুব খারাপ হয়ে গেল। আমার শাশুড়ি তার জামা গোছাচ্ছে, তাদের বাসের সময় হয়ে এসেছে। সকালে নাস্তা তিনিই বানিয়েছেন। নাস্তা টেবিলে দেখে খুব লজ্জা লাগছিল। প্রথম দিনই নাস্তা বানাতে পারলাম না, আর আমার বসে বসে শ্বশুর প্রতীক্ষা করছেন। তবে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল ইভানের দেবর বসে থাকা। কারণ ইভান বারান্দার একটা চেয়ারে বসে আমাদিকে এক নজরে তাকিয়েছিল। হয়তো আমাদিকে তাকিয়ে অন্য কিছু ভাবছিল। আমার চোখে চোখ পড়া সত্ত্বেও সে চোখ নামালো না। দেখলাম তার হাতে একটা ছুরি। সে অনবরত ছুরিটা আঙুলের ফাঁকে ফাঁক দিয়ে নাড়িয়ে যাচ্ছিল। দৃশ্যটা আমার কাছে স্বাভাবিক লাগলো না, তাই আমি নিজেই চোখ নামিয়ে সরে গেলাম। কার নতুন বউ বলে কথা। তখন শাশুড়ি এসে বললেন, কাব্যকে ডেকে তুলো বউ, আমাদের একটা গাড়ি ঠিক করে দিতে বলো। আমি তখন পিছনে ঘুরে দাঁড়াতেই চমকে উঠলাম, কারণ আমার ঠিক আধা ইঞ্চি পিছনে ইভান দাঁড়ানো। সে বলে উঠল, সবার আগে পড়তে চাইলে মেসেজ করুন, আমি গাড়ি দিক করে দিচ্ছি। ইভান আমার কাছে একটু কেমন যেন লাগলো তার কণ্ঠস্বরটা। তারপর শাশুড়ি মা বললেন, তুইও আমাদের সাথে যাচ্ছিস, আমাদের বাড়ি নামিয়ে দিয়ে আবার চলে আসবি। ইভান তখন কপাল কুঁচকে বলল, ভাইয়াকে বলো। আমি কেন যাব? ইভান, সে কি কথা? তোর ভাইয়ার নতুন বিয়ে হয়েছে, সে কিভাবে যাবে? তুই চল। শাশুড়ি মা, বিয়ে হলে কি যাওয়া যায় না? আমি তখন মা ছেলের এ কথোপকথনে বেশ অবাক হচ্ছিলাম। 25 বছর বয়সী একটা ছেলে এতটুকু জ্ঞান রাখে না যে তার ভাই নতুন বিয়ে করেছে, সে কিভাবে এখন বাবা মাকে নামিয়ে দিতে যাবে? বাসায় কি আমি একা থাকবো? আর এর মধ্যে কাব্যর আগমন, উফ, কেউ একটু ডাকলে না কেন আমাকে? চোখ থেকে ঘুমই সরছিল না। বিয়ের পর দিন এমন ঘটনা ঘটাটা অস্বাভাবিক। কাউকে বললে সে পাগল বলবে, এছাড়া আর কিছু না। দুবার দরজা খুলে যখন দেখেছি কেউ নাই, তখন তৃতীয়বার দরজায় খটখটানোর আওয়াজ শুনে দরজা খোলার ইচ্ছাও সাহস আর নাই আমার। এরপর হঠাৎ একজন বলে উঠল, নতুন বউ দরজা খুলো, আমি তোমাদের বুয়া। তখন তবুও নিজের কানকে আমি বিশ্বাস করাতে চাচ্ছি না যে কেউ এসেছে। আমি ধরে নিয়েছি এটাও আমার কল্পনা। এরপর আমার মোবাইলের রিংটং বেজে উঠল। দেখলাম কাব্যর ফোন এসেছে। আমি রিসিভ করতে কাব্য বলল, দরজা খোলো যারা, বুয়া এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি নিশ্চিত হতে আবারও জিজ্ঞাসা করলাম, কে দাঁড়িয়ে আছে? কাজের বুয়া, আনিসের মা। বলেছিলাম না আমি তোমাকে এসে আসবে? এবার আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দরজার সামনে যেতে যেতে ফোনে বললাম, আপনি প্লিজ ফোনের লাইনটা কাটবেন না, লাইনে থাকুন। কেন যারা, কি হয়েছে? কিছু না, এমনেই। তারপর দরজা খুলে দিতেই আনিসের মা বলল, কি গো মামি, দরজা খুললেন না কেন? আল্লাহ, শীতকালে এমনে গামছেন কেন? আমি তখন মুখে হাত দিয়ে দেখি আমার সারা গায়ে তখন ঘামে ভেজা। তারপর বললাম, প্রেশার বেড়েছে বোধ হয়। ও আচ্ছা, মামা কইল তাড়াতাড়ি আইতে, চলেন রান্না কইরা দেই, আমি বাজার কইরা নিয়ে আইছি। তারপর আনিসের মা ঘরে ঢোকার পর আশ্চর্য ঘটনাগুলো বন্ধ হয়ে গেল। সে অনেক কথা বলে, আমি শুনতে শুরু করলাম যাতে আমার মনোযোগটা বদলে যায়। কিছুক্ষণ পর কাব্য চলে আসলো। কাব্য ঘরে ঢোকার সাথে সাথে আনিসের মা বোবা হয়ে গেল। কোনো কথাই তার মুখ দিয়ে আর বের হয় না। দুপুরের রান্না আনিসের মাই করে গেল। খাওয়া দাওয়া শেষে কাব্য আমাকে তাদের এলাকাতে হাঁটতে নিয়ে বের হলো। ঘোরাফেরা শেষে কাব্য রাতের রান্না আয়োজন করছে। সে নিজ হাতে রান্না করে আমাকে খাওয়াবে, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন কখনোই চুলার পাশে না যাই, এটাই তার অনুরোধ। সত্যি এমন স্বামী পাওয়া যে কোনো মেয়ের জন্য ভাগ্যের বিষয়। রাতে ঘুমানোর সময় আমার যতটুকু মনে আছে, সে আমাকে মাথায় হাতিয়ে দিয়েছে, আর এক হাত দিয়ে শক্ত করে আমার হাত ধরে রেখেছিল। তারপর ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া পরদিন রবিবার সূর্য ওঠার আগেই কাব্য উঠে গেল।
সকালের নাস্তা বানিয়ে আমাকে ডেকে তুললো। নাস্তা তৈরি করে আমার সামনে এনে দিয়ে বলল, ম্যাডাম ঘুম কেমন হয়েছে? আমার খুব ইচ্ছে করছিল কাব্যকে সত্যিটা বলি যে গত রাতে আমার একেবারেই ঠিক ঘুম হয়নি, কারণ এর মধ্যে আমার 2বার ঘুম ভেঙেছে এবং দুবারই আমি দেখেছি আমি একটা কবরে শুয়ে আছি। একবার দেখেছি একটা কুকুর এসে আমার পায়ের বুড়ো আঙুলটা কামড়ে ধরেছে, আরেকবার দেখলাম 4-5টা লোক আমাকে কবরে ফেলে সমানে মাটি দিয়ে যাচ্ছে, কিন্তু আমি এমন কিছুই বললাম না। আমি শুধু বললাম, ভালো হয়েছে, কারণ কাব্যর দিকে তাকিয়ে আমি অনেক কিছুই বলতে ভুলে যাই, অথবা কেমন একটা ঘরে পড়ে যাই যা আমি বলে বোঝাতে পারবো না। তারপর কাব্য অফিসের জন্য বেরিয়ে গেল। আনিসের মা আসবে সকালে 10টায়। আমি ঘরে একা এবং আমার ভয় করছে গত দিনের কথা মনে করে। ঠিক সেই সময় আমার শোবার রুম থেকে গানের আওয়াজ আসছে, যেন কেউ খুব সুরের মাধ্যমে গান গেয়ে চলছে। আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে যেতে থাকলাম, কিন্তু সেখানে কেউ নাই। আওয়াজটা এখন আমার গোসলখানা থেকে আসছে। তারপর দরজাটা আমি খুব সাহস করেই খুললাম, আর খুলতেই একটা অর্ধ উলঙ্গ মহিলাকে দেখলাম যে বাথটাবে বসে আছে। তার চুলগুলো দিয়ে পিঠটা ঢাকা, সে গান গেয়েই যাচ্ছে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করব এর আগে সে বলে উঠল, আলমারিতে নীল তাওয়ালটা আছে, দাও তো। এই কথা শোনার পর আমি সেখানে শুধু একটা চিৎকার দিতে পারলাম না, দিয়ে অন্য ঘরে দৌড়ে বসে রইলাম। ঘড়ির দিকে তাকাচ্ছি বারবার, 10টা বাজতে এখনও অনেক দেরি। আনিসের মা না আসা পর্যন্ত আমাকে একা থাকতে হবে। হয়তো এসব হ্যালুসিনেশন বারবার জ্বালা দিবে। হ্যাঁ, এসব কিছু হয়তো মাত্র হ্যালুসিনেশন। তারপর আমি দরজা খুলে সিঁড়ি বেয়ে নেমে যেতে চাইলাম, কিন্তু কি আশ্চর্য, 3তলার বাসার সিঁড়ি শেষ হচ্ছে না। আমি যতবার নিচে নামছি ততবার আমাদের বাসার দরজার সামনে এসে দাঁড়াচ্ছি। এভাবে একেবারে হাঁপিয়ে উঠেছি আমি, বুক শুকিয়ে আসছে আমার। কোনো কিছু ভেবে ওঠার আগেই আমি জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম, আমার পাশে আনিসের মা বসে আছে। আমি আমার ঘরের বিছানায় শোয়া, তখন আমি উঠে বসলাম, আর আনিসের মা বলে উঠলেন, মামি ভাগ্য ভালো আমার কাছে একটা চাবি ছিল ঘরের, নাইলে তো আজকে কি হইতো আল্লাহই জানে। কিন্তু আমার মাথায় কিছুই কাজ করছে না। আমি এখানে কিভাবে, আনিসের মা কি আমাকে বাইরে থেকে এনেছে, এইসব চিন্তা না করে জিজ্ঞাসা করলাম, খালা আপনি আমাকে ঘরে এনেছেন? ও মা, কি কয়, ঘরে আনুন কেন? আপনি তো ঘরেই আসছিলেন, তই দরজা খুলতাছেন না? আমি আইসা চাবি দিয়া খুলছি। কালকেই মামা আমারে একটা চাবি বানাইয়া দিছে। ও আচ্ছা, এখন আমার ভয় করছে, খুব ভয় করছে। এমনটা হওয়ার কথা না, আমি তো সিঁড়ির সামনে ছিলাম, তাহলে এখানে কিভাবে আসলাম? আনিসের মা রান্নাঘরে চলে গেল। আমি এক ঘরে থাকতে চাচ্ছিলাম না। আমিও একা চেয়ার নিয়ে রান্নাঘরের পাশে গিয়ে বসলাম। তখন আনিসের মা বলল, মামি গোসল করেন না কেন? 12টা বাইজা গেছে, গরম পানি লাগবো। আমি গোসলখানার দিকে তাকিয়ে বলে উঠলাম, আজ গোসল করব না, কারণ ভয়টা আমার কয়েক জায়গায় থেমে আছে। ওই মহিলাটা যদি আবার আসে, কি কন না কন, বিয়ার পর তাড়াতাড়ি গোসল করতে হয়। আগের ভাবি তো অনেকক্ষণ দইরা গোসল করতো, বইয়া বইয়া গান গাইতো গোসলখানায়। হঠাৎ আনিসের মায়ের কথা শুনে আমার কলিজায় পানি শুকিয়ে গেল। যেই মহিলাকে আমি আজ দেখেছি সেও গান গাচ্ছিল। উনি কি তাহলে বিয়ের তাড়াহুড়োতে? আমি শুধু শুনেছিলাম আমার স্বামীর আগের স্ত্রী একদিন খুব জ্বর নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়ে গিয়েছিলেন, আর সেভাবেই মারা গিয়েছেন। উনি গান গাইতেন, খালা হক গান গাইতেন, আর অনেক হাসি খুশি আসছিল। তারপর আনিসের মা তার বাসার সবাইকে ডেকে আমার বাসাতেই খাওয়া দাওয়া করলো। এরপর কাব্য বাসায় আসার আগে বাকি সবাইকে বিদায় করে আনিসের মা একা রইল। আনিসের মাকে এত সন্ধ্যা পর্যন্ত বাসায় দেখে কাব্যর বোধহয় ভালো লাগলো না। আমি তাকে বললাম, আনিসের মা যেতে চেয়েছিল, আমি ধরে রেখেছি, কিন্তু কেন ধরে রেখেছি তা বলি নাই। বলতে কেমন যেন দ্বিধা লাগছে,
তারপর আনিসের মা চলে গেল। এরপর শুরু হলো আমার প্রতি তার ভালোবাসা। আমি কাব্যকে পেয়ে সারাদিনের সব ভুলে যাই, সব ভয় দূর হয়ে যায়। কাব্য আজকেও রান্না করলো। রান্নার পর সে আমাকে নিয়ে ছাদে গেল। ছাদে নিয়ে জ্যোৎস্না দেখতে দেখতে গান গেয়ে শোনালো। কিন্তু গানটা আমি শুনেছি, হ্যাঁ আজই শুনেছি। ওই মেয়েলি গলায় এই কথা ভাবতে ভাবতেই পাশ থেকে হঠাৎ এক গান মেয়েলি গলায় বেজে উঠল। আমার ডান পাশে কাব্য ছিল, কিন্তু আমি দেখলাম এখন সে নেই। আমার শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পিছন থেকে যে গানের আওয়াজ ভেসে আসছে সেটা দেখার সাহস আমার নাই। তবু অনেক সাহস নিয়ে পিছনে ঘুরতেই কাব্য আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে ধরে বলল, কি হয়েছে তোমার, এত জোরে চিৎকার কেন দিলে? কি আশ্চর্য ব্যাপার, আমি তো চিৎকারই করি নাই। তাহলে সে কোত্থেকে চিৎকারের আওয়াজ পেল? আমি কি সত্যি চিৎকার করেছি? তাহলে কি আমি সব ভুলে যাচ্ছি? আমি তখন কাব্যকে কোনো উত্তর দিলাম না। আমরা বাসায় চলে আসছিলাম। ঘুমানোর আগে মুখ হাত ধুয়ে যখন ড্রেসিং টেবিলে মুখ দেখছিলাম, তখন মনে হলো আমার পাশ দিয়ে কেউ গেল। ফিরে তাকাতেই কাউকে দেখলাম না। তারপর ঘুমানোর প্রস্তুতি নিব, তখনই কাব্য বলল, যারা তোমার শরীর কি খারাপ? কই না তো, তোমাকে দেখেও তো এমনটা মনে হচ্ছে, কেমন দুর্বল দুর্বল দেখাচ্ছে। আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসি। না না, লাগবে না, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, আমি ডিম আনতে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো না। আসছি আমি তখন তাকে মানা করেও ফেরাতে পারলাম না। কাব্য যাওয়ার পর আমি রান্নাঘর থেকে একজন মেয়েলি গলার গান শুনতে পাচ্ছি। তাই এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম কাব্য ডিম সিদ্ধ দিয়েছে এবং সেখানেই সে চুলার পাশে দাঁড়িয়ে আছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরা একজন মহিলা। আমি হঠাৎ চমকে গেলাম। তারপর আমি বললাম, কে আপনি? কথাটা শুনে কাব্য ঘুরে তাকালো। কে আপনি মানে? হঠাৎ কাব্য এগিয়ে আসতেই একটা ছায়া হয়ে ওই মহিলা হারিয়ে গেল। আমি আর কিছু জিজ্ঞেস করার অথবা বলার সাহস পেলাম না। শুধু বললাম, কিছু না। তারপর ডিম খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে যখন ওর বুকে খুব আয়েশ করে শুয়েছিলাম, ঠিক তখনই মোবাইলের মেসেঞ্জারের নোটিফিকেশন বেজে উঠল। চোখ দলতে দলতে মোবাইল হাতে নিলাম। নিয়ে দেখলাম মেসেজে লেখা, আমার আয়নায় আর কখনো চেহারা দেখবে না। হঠাৎ মেসেজ রিয়াকশনটের মেসেজটা পড়ে আমার হাত পা কেঁপে উঠল। আমি উঠে বসলাম। যে মেসেজটা দিয়েছে সে আমার স্বামীর প্রথম স্ত্রী। না, আমি সেজন্য কেঁপে উঠিনি। আমি কেঁপে উঠেছিলাম এই কারণে, যে যিনি এই মেসেজ পাঠিয়েছেন সে আরও 3 বছর আগে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমি তার ছবি দেখেছি, আজ চেহারাটা একেবারে ভুলি নাই। খুব হাসি খুশি পূর্ণ ছবি আনিসের মায়ের কাছ থেকে দেখেছি। আনিসের মা এর কাছে একটা পাসপোর্ট সাইজ ছবি ছিল তার। কি আশ্চর্য যে একটা মরা মানুষ আমাকে মেসেজ পাঠায়, এটা কিভাবে সম্ভব? আমি খাট থেকে উঠে বসলাম। দেখলাম কাব্য ঘুমিয়ে আছে। আমার খুব পানি পিপাসা লেগেছে, কিন্তু উঠে যাওয়ার সাহস পাচ্ছি না। এর মধ্যে হঠাৎ করে মনে হলো ঘরের ড্রেসিং টেবিলের সামনে কেউ দাঁড়িয়ে আছে এবং চুল আস্তে লম্বা চুল, বাইরের ল্যাম্পপোস্ট এর আলোয় আর কিছু দেখা যাচ্ছে না। আমার বুক ধড়ফড় করছে খুব জোরে। আমি আর কিছু মনে করতে পারলাম না, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বিয়ের 4র্থ দিন সকালে যখন চোখ খুললো তখন আমি বিছানাতেই শোয়া। যেভাবে রাতে শুয়েছিলাম, কাব্য অফিসের জন্য রেডি হচ্ছে। খুব স্বাভাবিক সে, এর মানে রাতের কোনো কিছু সম্পর্কে সে অবগত না। আমাকে নাস্তা করিয়ে সে চলে গেল অফিসে, আর আমি ভয়ে একটা ঘরে দরজা বন্ধ করে শুয়ে রইলাম। প্রতিদিনের মতো আজও আমি অন্য ঘর থেকে গানের আওয়াজ শুনতে পারছি কেউ রান্নাঘরে রান্না করছি। হঠাৎ দরজায় বেল বেজে উঠল। আমার ভয়ে উঠে যেতে ইচ্ছে করছে না ওই চুল মেলানো মহিলাকে দেখতে। সে যে আমার স্বামীর প্রথম স্ত্রী তা বুঝতে আমার বাকি রইল না। কিন্তু সে আমার কাছে কেন আসে? আমি কেন তাকে দেখতে পাই? নাকি এসব কিছু ঘটে যাওয়া ঘটনা শুধু কল্পনা? কলিং বেল বেজেই চলেছে। আমি যেখানে বসেছিলাম সেখানে শক্ত হয়ে বসে আছি। এরপর ফোন আসলো।
মোবাইলে, আমি সেটাও ধরছি না। এসব আমার কল্পনা, কোনটাই সত্যি না, একেবারে না। অনেকক্ষণ পর আনিসের মায়ের আওয়াজ পেয়ে আমি বিছানা থেকে নেমে আসলাম। দরজা খুলতেই দেখলাম ইভান এসেছে। তখন আনিসের মা বলে উঠল, ও মামি, দরজা খোলেন না কেন? মামাই নাকি অনেকক্ষণ ধইরা খাড়াইয়া আছে। আমার মুখ তখন ঘামিয়ে আছে, কানের দুপাশ দিয়ে ঘাম পড়ছে। তখন ইভান বলল, আমি অনেকক্ষণ ডোর বেল দিয়েছি, ভাইয়াকে ফোন দিয়েছি। আপনি ঠিক আছেন ভাবি? এই ছেলেটা স্বাভাবিক কথা বললেও আমার কাছে এখন অস্বাভাবিক মনে হয়। তাকে কোনো উত্তর দেওয়ার আগেই আবার কলিং বেল বেজে উঠল। আনিসের মা দরজা খুলে দিল। দেখলাম কাব্য এসেছে। সে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, যারা, তুমি ঠিক আছো তো? দরজা খোলোনি, ফোন ধরেছো না? কি যে ভয় পেয়েছিলাম আমি। সব ঠিক আছে তো? আমি কিছু বলার জন্য শক্তি পাচ্ছি না। কে যেন অদৃশ্যভাবে আমার গল চেপে ধরে রেখেছে। আমি কিছু বলতে পারছি না। তখন কাব্য বলে উঠল, যারা, তোমার গায়ে তো জ্বর। আনিসের মা তাড়াতাড়ি বালতিতে পানি আনেন, ওর মাথায় পানি দিব। তারপর কাব্য আমাকে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দিল। আমার গায়ে জল সেটা আমি উপলব্ধি করতে পারি নাই। বালিশে শুয়ে রয়েছি আমি, আমার মাথায় পানি ঢালছে কাব্য। তখন আমি স্পষ্ট দেখাতে পাচ্ছি আনিসের মা পাশে দাঁড়ানো, তারই পাশে ইভান। আমি দরজা থেকে বের হয়েই দেখি যে ওই মানুষটা চেয়ারের ওপর দাঁড়িয়ে ফ্যান মুছছে। আমাকে দেখে ইঙ্গিত করে বলল, কিভাবে যে কাব্য তোমাকে বিয়ে করলো? সারাদিন বসে থাকো, ঘর দুয়ারে পরিষ্কারের কোনো নাম নাই। এবার আমার হাঁটু ভেঙে যাচ্ছে। সাথে সাথে আমি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম। সাংঘাতিক এক আতঙ্ক আমার মধ্যে বিরাজ করছে। আমি ভয় পাচ্ছি, কিন্তু ভয়ের মাত্রা এবার অনেক গুণ বেশি। ঠিক তখন আনিসের মা এসে আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, ও মামি, আপনার কি হয়েছে? কাঁপতাছেন কেন? মামি গো, ছোটো মামা, তাড়াতাড়ি আসেন। এরপর আমার আর কিছুই খেয়াল নাই। প্রায় সন্ধ্যার দিকে আমার চোখ খুললো। চোখ খুলে দেখলাম আমার হাত ধরে বসে আছে কাব্য। চেহারা দেখে মনে হচ্ছে অনেকক্ষণ কান্না করেছে। ইভানও আমার পায়ের সামনে বসে আছে। ওকে দেখি আমি চমকিয়ে বসলাম। কাব্য তখন আমাকে আরও শক্ত করে ধরে বলল, যারা, কি হয়েছে তোমার? ফোন কেন এমন করতেছো? আনিসের মা কে কোথাও দেখা যাচ্ছে না, সে কি চলে গিয়েছে? কখন গেল? কাব্য কখন আসলো? আমি তো শাড়ি পরা ছিলাম, তাহলে আমাকে সালোয়ার কামিজ কে পরালো? এবার না তো, ও আবার আমাকে জামা কাপড় খুলে ছবি তুলে নাই তো? সি, কি ভাবছি? আমার অস্বস্তি লাগছে, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বের হয়ে যাও এই বাসা থেকে। কিন্তু কি বলবো, কাকে বলবো, কে বিশ্বাস করবে আমার কথা? আমি তখন সব বাদ দিয়ে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কোনো প্রশ্নই করলাম না। আজ ইভানের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কেন গেল না? কাব্য তখন আমাকে শক্ত করে ধরেই রাখলো আর বলল, ক্ষুধা পেয়েছে। আমি তখন খুব শান্ত মতো উত্তর দিলাম, হুম। তারপর কাব্য আমাকে খাইয়ে দিল। আমার মাথা হাতিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আমার আজ অনেক কিছুই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কাব্যকে, প্রশ্নও করতে ইচ্ছে করছে অনেক। মনে হচ্ছে অনেক কিছু জানা বাকি আর আমার। অনেক কিছু না জানলে আর অনেক দেরি হয়ে যাবে। বারবার দরজার দিকে তাকাচ্ছি, দরজার লকটা খোলা না তো? ঘুমিয়ে পড়ার পর কেউ এই ঘরে আসবে না তো? এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমার শাশুড়ি এসেছেন। সব ঘরে গিয়ে খুঁজে দেখলাম ইভান বাসায় নেই, সে চলে গিয়েছে। কাব্য আজ অফিস থেকে ছুটি নিয়েছে। সে আমার ঘুম ভাঙা দেখেই বলল, চলো চলো, তৈরি হয়ে নাও, আমরা সবাই গ্রামের বাড়ি বেড়াতে যাব। এখনও তো শ্বশুর বাড়ি দেখলো না, একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে তোমার জন্য। কাব্য, চলো মা, আমার কাছে কয়েকদিন থাকবে, ভালো লাগবে। আর তোমার আম্মাও আমাকে বারবার ফোন দিয়ে বললেন যেন তোমার দিকে খেয়াল রাখি।
তারা নাই তাতে কি হয়েছে, আমিও তো মা, আমি তোমার খেয়াল রাখবো। শাশুড়ি বললেন। তখন হঠাৎ খেয়াল আসলো আব্বা আম্মার সাথে দুদিন ধরে কথা হয় না, তারা হজ্জ করতে গিয়েছেন। আমি তেমন কোনো কথা বললাম না, তৈরি হয়ে নিলাম। ট্রেনের টিকিট সাথে সাথে পাওয়া যাবে না বলে আমরা বাসে করে রওনা হলাম। আসার সময় আনিসের মায়ের সাথে দেখা হলো না, তাহলে তাকে একবার জিজ্ঞাসা করতাম যে আমার জামাটা পাল্টিয়েছে কে, আর সে আমাকে একা ফেলে চলে গিয়েছিল কে না। ইদানিং আমি অনেক ভাবতে ভাবতে ভুলে যাই আশেপাশে কি হচ্ছে। যেমনটা এখন ভুলে গিয়েছি যে আমি বাসের 20 মিনিটের বিরতিতে প্রায় আধা ঘন্টা যাবৎ বাথরুমে বসে আছি। তখন হঠাৎ খেয়াল করলাম দরজা খটখটিয়ে চলেছে বাইরে থেকে মানুষ। তখন আমার খেয়াল আসলো আমি বাথরুমে আসার সময় কাব্য আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি আসবো সাথে, আর আমি তাকে মহিলা টয়লেটের সামনে দাঁড়াতে মানা করেছিলাম। কি মনে করবে মহিলারা সেটা ভেবে, অথচ আমি এতক্ষণ যাবৎ এখানে আমি ভুলেই গেলাম। দরজা খুলে দিতেই কাব্য আমাকে ধরে বাইরে নিয়ে আসলো। সে ঘামিয়ে গিয়েছে, হয়তো আমাকে নিয়ে খুব চিন্তা করছিল সে। আমার শাশুড়ি আমাকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, তুমি এখানে কেন? আমরা যে রেস্ট হাউসে নেমেছিলাম সেখানেও তো টয়লেট ছিল। আমি ডানে বামে তাকিয়ে এবার আরেকবার ভয় পেলাম। খুব পুরনো একটা রেস্ট হাউস এটা, চারদিক অনেক অন্ধকার। আমি যখন ঢুকেছিলাম তখন এতটা অন্ধকার ছিল না। যেই রেস্ট হাউসে বাস থেমেছিল এটা সেখান থেকে অনেক দূরে। তাহলে আমি এখানে কিভাবে আসলাম? আমি তখন শুধু মুখ ফুটে বললাম আমার নুপুরটা ওইখানে পড়েছিল, নিতে এসেছিলাম। এই বলেই হাতের মুঠ খুললাম আর দেখলাম আমার হাতে একটা নুপুর। আমি জানি না এটা কার, আমি জানি না আমি এ কথা কেন বললাম, তবে আমার হাতে নুপুর দেখে কাব্য খুব বিরক্ত হয়ে বলল, একটা নুপুরের জন্য এত দূর আসবে তুমি? পুরোটা রেস্ট হাউসে খুঁজেছি তোমাকে, পাগলের মতো খুঁজেছি। কেন এমন করছো যারা? কাব্যর কথা শুনে তখন আমার মনে পড়ল আমার নাম যারা, তাই তো, আমি তো যারা। তাহলে এতক্ষণ কেন মনে হচ্ছিল আমি অন্য কেউ? তখন খেয়াল করলাম বাসের লোকজন চেঁচামেচি করছে, কেউ কেউ টিটকারি করে বলছে স্বামী স্ত্রী রোমান্স বাসে বসেও করেন, আর কতক্ষণ আপনাদের জন্য বাস থামিয়ে রাখবে। কেউ আবার বলল পাগল ছাগল কই থেকে যে বাসে আসে। এগুলো শুনে লজ্জা করছিল খুব, তাও কেমন যেন একটু পরপর আমি ভীষণ আনমনা হয়ে যাচ্ছি। তারপর বাসে উঠে ঘুমিয়ে পড়লাম। পরবর্তী ঘুম যখন ভাঙলো তখন আমরা পৌঁছে গিয়েছি। কাব্য আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমরা এসে পড়েছি, চলো। আমি এর আগে কখনো এখানে আসি নাই, এই প্রথম। তবুও আমার কাছে সব পরিচিত মনে হচ্ছে। আরেকটা কথা তো বলাই হয়নি, প্রায় 10-12 ঘন্টা যাবৎ আমি কোনো হাসি অথবা গানের আওয়াজ শুনতে পারছি না। তারপর আমরা কাব্যর পৈতৃক বাড়িতে গেলাম। সবাই নতুন বউ বরণ করতে দাঁড়িয়ে আছে। আমার শ্বশুরকে পা ধরে সালাম করে নিলাম। আসার পথে 2-3টা মুখ খুব গম্ভীর করে আমার দিকে তাকিয়েছিল দেখলাম। আমার মনে হচ্ছে আমি কোথায় যেন এদের দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে প্রায় অনেক সাজগোজ করে একটা ঘরে বসলাম। অনেক মানুষ এসেছে আমাকে দেখতে। তখন কেউ কেউ বলে উঠল আগেরটার চেয়ে এইটা সুন্দর। আমার এই কথা শুনে খুশি হওয়ার কথা, কিন্তু এই নূপুর আমার না। এই নূপুর কোথা থেকে আসলো আমি সেটাও জানি না। এই বাড়িতে আমি প্রথমবার এসেছি, কিন্তু এ বাড়ি আমার খুব পছন্দের একটা বাড়ি মনে হচ্ছে, যেন আমি ছোট থেকেই এ বাড়িটা চিনি। তারপর আমি বিছানা থেকে উঠে গেলাম। কাব্য আমার বিছানা থেকে নামার সময় নূপুরের আওয়াজে ঘুম থেকে উঠে গেল, আর আমাকে দেখে কাব্য অনেক অবাক হয়ে রইল। আসলে আমাকে দেখে না, আমার পায়ে নূপুর দেখে। এই নূপুরটা সে গত রাতে পানিতে ঢিল মেরে ফেলে দিয়েছিল। আমি তার দিকে তাকালাম না। ঘর থেকে বের হয়েই দেখলাম ইভানও এসেছে। দেখলাম ইভান উঠোনে বসা, আমার দিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে সে। দেখতে কেমন যেন নোংরা নোংরা লাগছে ওকে। কাব্য তখন আমাকে পিছন থেকে হাত ধরে টান দিল।
আর সাথে সাথেই ঘরের ভেতরে নিয়ে দরজাটা লাগিয়ে দিল আর আমাকে বিছানায় বসিয়ে সে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। তারপর আমার পা উঁচু করে বলল, যারা নূপুরটা তুমি কোথায় পেয়েছো? আমি খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, এটা আমি কোথায় পাইছি আমি জানি না। কাব্য তখন আমার পায়ের দিকে চেয়ে সেও অবাক হয়ে গেল আর সে বলল, এটা কার নূপুর তুমি জানো? না, এটা আমার আগের স্ত্রীর মীরার নূপুর। কাব্যর কথা শুনে আমি কেন যেন অবাক হতে পারলাম না, যেন আমি এটা আগে থেকে জানতাম। তখন কাব্য বলে উঠল, ওর ব্যবহৃত কোনো জিনিসই আমার কাছে নেই, সব ওর বাসায় দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমার কাছে আসার কথা না। আমি তখন কাব্যর হাত থেকে নিজের পাটা সরিয়ে নিয়ে বললাম, আমার ক্ষুধা পেয়েছে, নাস্তা করতে যাব। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। সবাই আমার অপেক্ষায় করছিল নতুন বউয়ের সাথে নাস্তা করার। কাব্য আমার সাথে আর আসলো না, সে ঘরেই রইল। আমার এতে মোটেও কোনো ভ্রুক্ষেপ নাই। আমি এক পায়ে একটা নূপুর পরে পুরোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছি। পুরোটা বাড়ি যেন খুব চেনা আমার। তারপর দোতলার ছাদে গিয়ে মনে হচ্ছিল এই ছাদে আমি অসংখ্যবার এসেছি, এখানে আমার অনেক সুন্দর সময় কেটেছে। তখন পেছন থেকে রিনি, চাচাতো ননদ, এসে বলল, ভাবি এখানে কি করো? চলো তোমাকে গ্রামে দেখাতে নিয়ে যাই। একটু পরে যাচ্ছি। না না, এখনই চলো, একটু পরে রোদ উঠে যাবে, ঘুরতে ভালো লাগবে না। চলো চলো। তখনও আমার হাত ধরে টেনে ছুটে চলল। বের হওয়ার সময় দেখলাম কাব্য আমার দিকে তাকিয়ে আছে। রিনিকে দেখে কানে কানে কী যেন বলল। আমি দূর থেকে শুনতে পারার কথা না, কিন্তু তবুও শুনলাম কাব্য বলছে, ওকে নিয়ে উত্তরের দিকে যাস না, উত্তরের দিকে যাওয়া নিষেধ আমার। কারণটা জানতে চাই না আমি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। তারপর রিনি আমায় এলাকা ঘুরে দেখালো। ব্যাটারি চালিত অটোগুলোতে আমরা অনেক জায়গায় ঘুরলাম। তখন কেন যেন হঠাৎ করে বলে উঠলাম, আরও 15 কিমি দূরে তোমার আগের ভাবির বাবার বাড়ি ছিল, তাই না রিনি? আমার কথা শুনে রিনি একটু অবাক হলো। তবে সে মনে হয় ভাবলো কাব্য আমাকে এই কথা বলেছে, তাই সে আর প্রশ্ন করলো না। সে বলল, নয়াপাড়ায় বাড়ি ছিল ওনার, এখন নাই, আছে, কিন্তু ও বাড়িতে আমরা কেউ যাই না। আচ্ছা, মীরা ভাবি বাড়িতে আসলে সেও তার বাবার বাড়িতে বেশি থাকতো না, আমাদের বাড়িতেই থাকতো কেন? তারা এই বাড়ি নাকি বেশি ভালো লাগতো? সে বাড়িতে আসলে আমার পড়ালেখা করলাই যেত কেন? সারাদিন ওর সাথে ঘুরতাম। ভাবি অনেক হাসি খুশি ছিল, অনেক কথা বলতো, কিন্তু কিন্তু অনেক মিথ্যা কথা বলতো। তখন আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল রিনিকে দু গালে 2টা চড় মারি। তবু থেমে গেলাম। কি মিথ্যা বলতো? মীরা ভাবি কথায় কথায় মিথ্যা বলতো। থাক, ওসব কথা বাদ দিও, চলো বাড়ি যাই, রোদ উঠে গেছে, এখন আর ঘুরতে ভালো লাগবে না, বাড়ি গিয়ে আমরা পুকুরে গোসল করব। আচ্ছা চলো। তারপর বাড়ির দিকে রওনা হলাম আমরা। রাস্তায় দেখলাম কাব্য দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। আমাকে দেখেই সামনে এগিয়ে এসে বলল, মোবাইলটা নিয়ে বের হবে না? চিন্তা হয়তো, তাই না? রিনিকেও কতবার ফোন দিলাম, সেও ধরল না। রিনি তখন মোবাইল ব্যাগ থেকে বের করে দেখলো তার মোবাইল সাইলেন্ট করা, ফোন এসেছে সেটা সে টেরই পায়নি। কাব্যর কথায় আমি খুব একটা মনোযোগ দিতে পারলাম না। ঘরে গিয়ে কাপড় বদলাতেই কাব্য এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি কয়দিন ধরে কেমন যেন ব্যবহার করছো, আমার মনে হচ্ছে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি তখন তাকে বললাম, কত দূরেই তো সরিয়ে দিয়েছিল, আমি তো নিচ থেকে তোমার কত কাছে আসলাম। কাব্য তখন আমাকে জড়িয়ে ধরাটা হালকা করে নিল। আমি শাড়ি আঁচলটা বুক থেকে ফেলে দিয়ে বললাম, আমাকে দেখতে কেমন লাগছে? কাব্য তখন চোখ নামিয়ে বলল, তুমি সুস্থ আছো? বেশ সুস্থ আছি, চলো সবাই মিলে পুকুরে গোসল করতে যাই। তারপর আমি যেই গানটা বাসায় শুনতাম সেই গানটা গাইতে গাইতে হাতে গামছা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম।
এক অবাক দৃষ্টিতে কাব্য তাকিয়ে রইল আমার দিকে। পুকুরে যাওয়ার সময় আমার আরও কয়েকটা ননদ আমার সাথে আসলো, সাথে ইবানও আসলো। কাব্য পিছন থেকে চলে আসলো, কিন্তু সে পুকুরে নামলো না, ঘাট থেকে তাকিয়ে রইল আর আমার দিকে এক পলকে তাকিয়েছিল সে, যেন প্রথমবার আমাকে দেখছে, অথবা আগে দেখেছিল এবং আবার দেখছে। অনেকদিন পর ইবান এক কোনায় গিয়ে গোসল করছে, আমাদের দিকে তাকাচ্ছেও না। একটু পর আমার শাশুড়ি এসে আমাদের ডেকে তুলল। হঠাৎ করে পুকুরের পানি গায়ে লাগলে নাকি আমি অসুস্থ হয়ে যাব, অথচ অনেকদিন পর আমার অনেক সুস্থ লাগছে। তারপর বাড়িতে গিয়ে ভেজা কাপড় বদলানোর জন্য আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এই ঘরের বাঁ দিকের জানলার দিকে তাকালেই দেখা যায় ইভানের ঘর। আমি জানলার পর্দা টেনে দিয়ে কাপড় বদলে নিলাম। তারপর দুপুরের খাওয়া শেষে কাব্য আমাকে নিয়ে বের হবে বলে তৈরি হয়ে নিল। আমি একটা কালো শাড়ি পরে রওনা হলাম তার সাথে। কাব্য আমার হাত ধরে রাস্তায় হাঁটছে, এক মুহূর্তের জন্য ছাড়ছে না। কথা বলছিল সে গ্রামের বিভিন্ন ইতিহাস নিয়ে, আর এর মধ্যে আমি বলে উঠলাম, উত্তরের দিকে আমার যাওয়া নিষেধ কেন? ওখানে রিমাদের বাড়ি বলে। আমি একথা শুনে কাব্য মুহূর্তের মধ্যে আমার হাতটা ছেড়ে দিল। সে আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে, যেন ভয়ঙ্কর কিছু শুনেছে সে। এই কথা শুনে কাব্য মুহূর্তের মধ্যে আমার হাতটা ছেড়ে দিল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন ভয়ঙ্কর কিছু শুনেছে সে। কিন্তু আমি তখন একটু দূরে গিয়ে হাঁটা শুরু করলাম, সাথে গান গাইছি। কাব্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার অনেকক্ষণ পর বলল, যারা বাসায় চলো, অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার ফিরতে হবে। কিন্তু আমার তার কথায় পাত্তা দিতে ইচ্ছে করছে না, এখানে আরও থাকতে ইচ্ছে করছে। ঠিক তখনই কাব্যর ফোন বেজে উঠল। কাব্য তখন পিছনে ঘুরে ফোনটা রিসিভ করলো এবং কিছুক্ষণের মধ্যে সে উদ্ঘাটন করলো আমি সেখানে নাই। আমি নিজেও জানি না আমি কিভাবে সেখানে থেকে চলে আসলাম। এখন আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এটা সেই বাড়িটা যেখান থেকে আমাকে দেখে কিছু উৎসুক চোখ তাকিয়েছিল। আমি হনহন করে বাড়ির ভেতর বিনা অনুমতিতে ঢুকে গেলাম। মোটামুটি ভাঙাচোরা ঘর সেটা। তারপর বাসায় ঢুকতেই একজন ভদ্রমহিলা চুলার পাড় থেকে উঠে আসলেন, হাতের কাঠের চামচ নিয়ে আমাদেরকে এগিয়ে এসে বললেন, ঢাকা থেকে আইসো? জি, বসো। আমি একটা পিঁড়িতে বসে পড়লাম। তুমি হেলাল ভাই এর পোলার বউ, তাই না? খুব ভালো মানুষ হেই। তুই এইদিকে আইসো কেন? কি শুভ কইবা? আপনি কে? আমারে চেনো না? তুমি কি করবা বলেন না প্লিজ। আমি মীরার নানি। তখন আমাদের কথার মাঝখানে আরও একজন মহিলার আগমন ঘটল। সে এসেই বলল, আপনি এখানে কি করেন? জি, আমি আসলে নিজেও জানি না আমি কিভাবে আসলাম এখানে। আপনি? আমি তোমার স্বামীর শাশুড়ি ছিলাম, মানে মীরার মা। ও আচ্ছা, আমি আসি তাহলে। আইসো যখন, কিছু খাওয়া যাও। তারপর আমি আরও কিছুক্ষণ বসলাম। তারা আমাকে গুড় মুড়ি খেতে দিল, সাথে কিছু চিড়ার নাড়ু। খেয়াল করে দেখলাম মীরার নানির চোখ ছলছল করছে। খুব জানার আগ্রহ জন্মালো উনি আমাকে দেখে কেন কান্না করছে। তাই জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? নাতিনটা আমার আর তোমার চেয়ে আরও বয়সে ছোট ছিল, অনেক চঞ্চল ছিল। কি করলো ঠিক তখন মীরার মা বলে উঠলেন, কিছু না, আপনি খান, সন্ধ্যা হইতাছে, আমি আপনারে আগাইয়া দিয়ামুনি। কিন্তু উনি কিছু বলতে চাচ্ছেন কি আর কইব, আমার মাইয়া যা যাওয়ার তো গেছেই, ওরে নিয়া আর কথা কইয়া লাভ আছে? আমি ওনার সম্পর্কে কিছুই জানি না। কিভাবে বিয়ে হলো, কিভাবে মারা গেল, কিভাবে কি হলো আমার মাইয়ার সম্পর্কে আমি তো হাসা মিশা কিছু কমু না। তবু ওর সম্পর্কে অনেকেই কয়, কি বলে, কয় ও মিথ্যুক আসিল, খালি মিশা কথা কইতো। কি মিথ্যা বলতো সে? অনেক মিশা কথা কইতো, শোধ থেইকাই মিশা কথা কয়। স্কুলে যেওনের ডরে পেটে ব্যথা কয়া কানতো, স্কুলে যাওয়ার সময় পার হইলেই ওর ব্যথা ঠিক হইয়া যাইতো। কোনো কাম করতে দিলে ঠ্যাং এ ব্যথা, শরীরে ব্যথা কয়া খালি
পার পায়া যাইতো কত মায়ের যে খাইছে গো মা। তখন হঠাৎ একটা বাতাস যেন আমাকে স্পর্শ করে যাচ্ছে। আমার শীত লাগছে, এগুলো তো সব বাচ্চারাই বলে, অজুহাত দেয়। এবার মীরার নানি বলে উঠল, ছোট থাইকা সামাল দেই নাই দেইখা বড় হইয়া এইডি বাইরা গেল। এরপর বড় বড় মিশা কথা কইতো যেমন। তখন পাশ থেকে মীরার মা বলল, মা বাদ দেন তো, এইডি এইডি শুইনা আপনার কোনো লাভ নাই। আপনার খাওয়া হইলে চলেন, আপনারে বাড়িত আগাইয়া দিয়া আসি। আপনার মেয়ের ঘরটা কোন দিকে, আমি কি একটু যেতে পারি? তখন মীরার মা আর নানি একে অপরের দিকে তাকিয়ে বলল, ঘর তো নাই, ওর সব জিনিস পাতি আছে, ওই ঘরটাই ওর ঘরে। এখন আম্মা থাকে, মানুষটা নাই, ঘর দিয়া কি করুম? তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি একটু যেতে চাই, ওই ঘরে বাতি নাই, আপনি খাড়ান, আমি কপি জ্বালাইয়া আনি। তখন আমি অপেক্ষা আর সইতে পারলাম না, আমি ঘরের দিকে সামনে এগিয়ে গেলাম। অন্ধকার অনেক, ঘরটা বেলাও পড়ে এসেছে, খুব অন্ধকার হয়ে গিয়েছে। এর মধ্যে মীরার মা কপি নিয়ে আসলেন। তারপর ভদ্রমহিলা একটা বাক্স দেখিয়ে বললেন, এইটার মধ্যে ওর সব জামা কাপড় আছে, আর বাকি সব কই কই যেন ছড়াইয়া আছে, কইতেও পারি না, মানুষটাই নাই, ওর এত কিছুর খবর রাইখে কী করুম? এটা বলেই তিনি চোখ মুছছেন। আমি তার কাঁধে হাত রেখে বললাম, কান্না করবেন না প্লিজ, আমাকে এখানে দেখে হয়তো আপনাদের আরও কষ্ট বাড়িয়ে দিলাম। নানা কষ্ট বাড়ে নাই। আচ্ছা, আপনাদের মেয়ের জামাই কেমন ছিল? মেয়েকে আদর করতো? অনেক আদর করতো, বাবাজি অনেক বেশি আদর করতো। আচ্ছা, ঠিক তখন হঠাৎ করে আমার চোখ চিকচিক করা কিছু একটা পড়লো। আমার পায়ে যে একটা নূপুর, সেটারই আরেকটা নূপুর এখানে পড়ে আছে। আমি খুব কৌশলে সেটা লুকিয়ে নিলাম। মা চলেন, আপনারে আগাইয়া দিয়ে আসি। তারপর আমি বেরিয়ে গেলাম। উনি আমাকে বাড়িতে পৌঁছে দিলেন। বাড়ির ভেতর হইচইয়ের আওয়াজ শোনা যাচ্ছে, আমাকে পাওয়া যাচ্ছে না, এই জন্যই হয়তো। হ্যাঁ ঠিক তাই, যা ভাবছিলাম। কাব্য তখন আমাকে দেখে প্রায় কেঁদেই দিল আর বলল, কই গেছিলা তুমি, কেন এমন করো, কী সমস্যা তোমার? তখন শাশুড়িও কিছু জিজ্ঞাসা করতে নিচ্ছিলেন। তখন আমার পিছনে মীরার মাকে দেখে থেমে গেলেন। সবাই স্তব্ধ হয়ে গেল। আর মীরার মা বললেন, এই মা পথ হারাইয়া ফালাইছিল, তাই আমি নিয়ে আইছি। তারপর সবার কাছে আমাকে বুঝিয়ে দিয়ে তিনি চলে গেলেন। কেউ আমাকে আর কিছু জিজ্ঞাসা করলো না। আমি আমার ঘরে চলে গেলাম। আমার পিছনে কাব্যও চলে আসলো। আর এসে কাব্য বলল, কাপড় গোছাও, যারা আমরা কাল সকালেই ঢাকায় ফিরব। আমি তখন একটু রাগের স্বরে বললাম, আপনারা যান, আমি কয়দিন এখানে থাকবো। কাব্য এই কথাটা পূর্বেই শুনেছে। বাড়িতে বেড়াতে আসলেই মীরা থেকে যেত চাইতো, আর কাব্য তাকে প্রায় রেখে যেত। সে 2-1 দিন পর একা চলে আসতো। এবার কাব্য আমার সামনে এসে দাঁড়ালো, তুমি আমাকে না জানিয়ে ওই বাড়িতে কেন গিয়েছিলে? আমি যাইনি, ও বাড়ি আমার সামনে চলে এসেছিল। এসব পাগলামি মার্কা কথা অনেক হয়েছে, আর না, কাপড় গোছাও। আমি তো আমার এমন আচরণে কাব্য একদম স্তব্ধ হয়ে গেল। তারপরও শুধু সম্মান বাঁচাতে আমার ব্যবহার শুনে ও চুপ করে রইল। বেচারা কি আর জানতো আমি আর সেই আমি নাই। হা 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 হা। কাব্য তখন আর কোনো কথা বলল না। আমার হাসিটাই সে হয় খুব ভয় পেয়েছে, অথচ খুব রাগ হয়েছে। রাত বাড়ছে, আর আশেপাশে সবার ল্যাপটপ খোঁজার শক্তিও, সম্পূর্ণ বাসা খুঁজেও সেটা আর পাওয়া গেল না। আমি বাড়ির উঠানে একটা আম গাছে হেলান দিয়ে সব দেখছি। দেখলাম ইভান খুব রেগে আছে, রাগে চোখ লাল হয়ে আছে। আমার শ্বশুর তাকে আরও একটি ল্যাপটপ কিনে দেওয়ার আশ্বাস দিলেও সে তাতে চুপ হচ্ছে না, তার ওই ল্যাপটপই লাগবে। তখন তো কিছুর মধ্যে আমি খুব সাধারণভাবে বললাম, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খাবো। তখন এমন একটা অবস্থায় সবাই চুপ মেরে গেল। তারপর আমি খাবারের ঘরের দিকে এগিয়ে গেলাম। কাব্য আমার পিছন পিছন আসলো। আমি খাবার ঘরে এসে নিজ হাতেই সব নিয়ে
খাওয়া শুরু করলাম। আর কাব্য আমার দিকে বিরক্তির চোখে তাকিয়ে আছে। সে আমার পরিবর্তন মেনে নিতে পারছে না। প্রায় 2 প্লেট ভাত খেয়ে উঠলাম শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে। আমি যতক্ষণ খেয়েছি কাব্য ততক্ষণ দাঁড়িয়েছিল। কিছু জিজ্ঞাসা করতে চাইছিল হয়তো, কিন্তু সাহস পাচ্ছিল না। তারপর খেয়ে আমি আমার ঘরে চলে গেলাম। বাড়িতে এখনো হইচই, ইভান থামে নাই। তার মাথা ক্রো সে ঠান্ডা করতে পারছে না কোনো কিছুতেই না। একটা সময় এবার রাগ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এবং বাকিরাও এতক্ষণ ল্যাপটপ খুঁজে ক্লান্ত। সবাই খেতে চলে গেল আর আমি সেটা দেখে ঘুমাতে চলে গেলাম। এদিকে কাব্য আমার পিছনেই আসছিল। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনি আমার পিছনে কেন? রাত হয়েছে, খেয়ে আসেন। আমার পিছনে কেন আপনি? বুঝলাম না তো। কাব্য তখন আর দাঁড়ালো না, সে চলে গেল। সবাই যখন খাওয়ার জন্য ঢুকে গেল তখন আমি গেলাম ইভানের ঘরে। এই ঘরটায় সব কিছু আমার পরিচিত মনে হচ্ছে। দেওয়ালে টাঙানো আয়নায় আমি যেন আমাকে লক্ষাধিক বার দেখেছি। এবার খুব সাবধানে আমি ইভানের খাটের নিচে টাংটা খুললাম। সেটার তালা আকস্মিকভাবে খোলা ছিল। আমি প্রথমেই একটা শাড়ি পেলাম। তাতে কালো শাড়িটা আমি এর আগেও কোথাও দেখেছি মনে হয়, কিন্তু মনে করতে পারছি না। এরপর একে একে অনেকগুলো সুন্দর চুড়ি বেরিয়ে এলো অনেকগুলো ফুল, সবুজ ছেঁড়া ব্লাউজ এবং কতগুলো কাগজের টুকরো আর কয়েকটা ছবি, যাতে 2টা মানুষেরই মুখ কালি দিয়ে দাগানো। ঠিক তখনই হঠাৎ আমার মনে হলো কেউ আমার পিছন থেকে আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। আমি নিশ্চিত ছিলাম ইভান হয়তো চলে এসেছে। এই জন্য আমি পিছনে ঘুরে তাকাতেই দেখলাম এক মেয়ে আমার দিকে সামনে এগিয়ে আসছে। তার চেহারা চুলে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। আমি শুধু বলেছিলাম, কে? এরপর তার হাত আমার গলায় ছিল এবং আমি একটা চিৎকার দিলাম আর সাথে সাথেই হাতটা গায়েব হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। কিন্তু যখন আমার জ্ঞান ফিরল তখন কিছু মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়ছে, আমি চিৎকার দিয়েছি। আমার খেয়াল আছে আমি তখন ইভানের ঘরে ছিলাম। সেখানে আমি কিছু জিনিস হাতিয়ে দেখছিলাম, কিন্তু এখন আমি নিজেকে অন্য ঘরে আবিষ্কার করলাম। এই ঘরটা খুব গুছানো, অন্ধকার একটা ঘর, খুবই হালকা আলো, তাও সেটা হারিকেনের এর একটা বিছানা দেখতে পারছি। সেখানে কেউ শুয়ে আছে, 2টা মানুষ, একটা পুরুষ আর একটা মহিলা। তারা একে অপরকে চুমু দিচ্ছে। আমার শরীর কাঁপছে। কে ওরা? আমি এখানে কিভাবে? আমি তখন সামনে এগিয়ে গেলাম আর 2জনকে জিজ্ঞাসা করলাম, কে আপনারা? কিন্তু কারো কানে যেন আমার কথা যাচ্ছে না। আমি আরও জোরে বললাম, কে আপনারা? এখন তারা 2জনেই একজন আরেকজনকে বলছে, আস্তে কথা বলো, পাশ থেকে মা শুনে ফেলবে। তখন প্রতি উত্তরে পুরুষ কণ্ঠটি বলে উঠল, আমার সে তো তুমি বেশি আওয়াজ করছো। মেয়েটা লজ্জার গলায় বলল, সে কী সব কথাবার্তা? এদিকে আমি কয়েকবার জিজ্ঞাসা করার পরও যখন তারা উত্তর দিল না, তখন আমি হারিকেন নিয়ে সামনে এগিয়ে গেলাম এবং আমি দেখলাম সেখানের মহিলাটা আর কেউ না, সে মীরা। আর পুরুষটি ইভান। কিন্তু আমাকে যেন তারা দেখতে পারছে না। তারা তাদের শরীরের খেয়ালাই মন্ত। যখন তারা শরীরের কাপড় খোলা শুরু করলো তখন আমি চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠলাম। তারপর আবার অজ্ঞান। এরপর যখন মনে হলো চিৎকার থামিয়ে চোখ খুললাম তখন আমি সেখানেই নিজেকে পেলাম, যেখানে আমাকে রেখে কাব্য খেতে গিয়েছিল। আমি চোখ খুলতেই দেখলাম কাব্য আমার সামনে দাঁড়িয়ে আছে। কাব্য খুব রেগে আছে, তা দেখে বোঝা যাচ্ছে। চোখ লাল হয়ে গিয়েছে তার। তখন সে জিজ্ঞাসা করছে, কই ছিলা তুমি এতক্ষণ? তোমার সাথে কে ছিল ওইটা? আমি সবেমাত্র মুখ খুলতে নিয়েছিলাম কথা বলতে, ঠিক তখনই খেয়াল করলাম ঘরের বিছানায় একজন বসে আছে। তার মাথা নিচু করে আছে সে, চুলগুলো সামনে। সে তখন বলছে, আমাকে বিশ্বাস করো না তুমি? তুমি আমাকে এমন প্রশ্ন করতে পারলা? এই বলেই সে মুখ উঁচু করলো। আমি তখন স্পষ্ট দেখলাম সেটা আর কেউ না, মীরা। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে আমার চোখের সামনে এইসব কি হচ্ছে। আমি সেখানে আর কিছুই খেয়াল করতে পারলাম না। আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম, কিন্তু আমি সজাগ
আমার চোখের সামনে যেন অনেক কিছু ঘটছে। এবার আমি রয়েছি একটা পুকুরের পাড়ে। পরন্ত বিকেল এখন, যদিও এখন অনেক রাত হওয়ার কথা। হাতে হাত রেখে দুইজন বসে আছে। সেই দুইজন আর কেউ না, মীরা ও ইভান। আমি আবার চোখের পলক ফেললাম। এখন আমি একটা বন্ধ ঘরে, যেখানে বাসর ঘর সাজানো, অনেক অনেক ফুল। এটা আমাদের ঢাকার বাসা, আমাদের শোবার ঘরটা এটা। সে যেখানে আমার বাসর হয়েছিল, এখানে বসে আছে মীরা। কাব্যের সামনে এগিয়ে যাচ্ছে। আমারই চোখের সামনে আমার স্বামী প্রথম স্ত্রীর গায়ে চুমু খাচ্ছে। না, আমি আর নিতে পারছি না। এর চেয়ে আমি অজ্ঞান হয়ে গেলে ভালো হতো। আমি তখন অনেক কষ্টে চোখ বন্ধ করে ফেললাম। আমি এগুলো কিছুই দেখতে চাই না। এরপর আমি আর চোখ খুলছি না, কিন্তু কারো গঙ্গানোর আওয়াজে পাচ্ছি। কেউ মৃত্যুর আগে যেন গঙ্গাই, ঠিক সেভাবে আমি খুব আস্তে আস্তে চোখ খুললাম। তখন দেখলাম আমি এখন আমাদের বাসায় সিঁড়িতে নিথর একটা শৈল পড়ে আছে। কালো তাঁতের শাড়ি পরা সে মীরা ছিল। হ্যাঁ, সে গঙ্গাচ্ছে। আমার স্যার সিঁড়ির নিচে একজন পুরুষ তার মাথায় হাত বুলাচ্ছে। আমি তার সামনে এগিয়ে দেখতে চাইলাম সে কে। আমি সামনে যেতেই মনে হলো কেউ আমাকে জোরে জোরে ধাক্কাচ্ছে আর বলছে, তুমি এত রাতে এখানে কী করছো? তখন আমি ঘুরে তাকালাম, দেখলাম আমার সামনে কাব্য। কিন্তু আমি তো সেই গ্রামের বাড়ির পুকুরটার সামনে। এখানে তো কাব্য ছাড়া আর কেউ নেই। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি গড়িয়ে পড়লাম কাব্যর গায়ে। এসবও হয়তো সব মিথ্যা, সব আমার হেলুসিনেশন, সব কিছুই কল্পনা, সব মিথ্যা। চারপাশ মানুষ দিয়ে ভরে গেল। সবাই হইচই করা শুরু করলো আমার এভাবে পড়ে যাওয়া দেখে। আমি বুঝতে পারছিলাম আমার সাথে সবই অস্বাভাবিক ঘটনা ঘটছে। কোনো কিছুই ঠিক হচ্ছে না। আমি ঘুমাতে চাই, আমি চাই আমার চোখের সামনে কিছুই ভেসে না উঠুক। এবার তেমনটাই হলো। আমি ঘুমিয়ে যাচ্ছি, না হয়তো আমি মরে যাচ্ছি। আস্তে আস্তে সব অন্ধকার হয়ে আসলো। চোখ বুজে গেল আমার। পরদিন আমার চোখ খুলে দেখলাম আমার পাশে শুধু কাব্য বসে আছে। সে আমাকে জাগতে দেখে সবাইকে ডাকাডাকি শুরু করলো। বাড়িতে একজন হুজুর এসেছে আমাকে ঝাড় ফুঁক করতে। আমি বিছানাতেই শোয়া, নিজেকে কেমন যেন অসহায় মনে হচ্ছে আর কোনো দিন আমি সুস্থ হতে পারবো না। আমি উঠতে নিচ্ছি, সবাই তখন আমাকে বারবার শুইয়ে দিচ্ছে। আমার পরনে কালো তাঁতের শাড়ি আর ছেঁড়া সবুজ ব্লাউজটা, এগুলো আমি কিভাবে পরলাম? সবাই আমাকে দেখতে ভিড় জমিয়েছে। বাড়ির বাইরে সব কিছু ওলট পালট। আমার রাতের কথা স্পষ্টভাবে মনে আছে। কি দেখেছি, কি ঘটেছে সব। হুজুর আমাকে দোয়া পড়ে ফু দিয়ে গেলেন। এরপর আমাকে আমার শাশুড়ি ধরে বিছানা থেকে তুললেন। বিছানা থেকে ওঠার সময় আয়নায় চোখ পড়লো আমার। গত রাতেও আমার চোখের নিচে এমন কালি ছিল না। আজ আমার চোখের নিচে 1 কেজি কালি বোধহয় কেউ মেখে রেখেছে। আমাকে আমার শাশুড়ি তার ঘরে নিয়ে শাড়ি বদলে দিলেন। মুখ হাত ধুয়ে আমাকে নাস্তা টেবিলে বসানো হলো। আমার আশেপাশে কাব্য নাই, নাই ইভানও, কাউকেই দেখা যাচ্ছে না। কোথায় গেল তারা? আমি তখন শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে কই মা? সে খুব নরম গলায় বললেন, রাত থেকে কেমন ছটফট করছে ছেলেটা, কারোর সাথে কথা বলছে না। একবার তোমার পাশে বসে, একবার উঠে যায়, একবার একা কী যেন সব বলে। 1 গ্লাস পানিও খায়নি কাল থেকে। এখন আছে হয়তো কোথাও। আর ইভান আজ সকালে ঢাকা ফিরে গেছে। ওর নাকি কী জরুরি কাজ আছে। মনটা খারাপ ছেলেটার, শখের জিনিস হারাইয়া ফেলছে। তুমি বলো, বাড়িতে তো বাইরের কেউ আসে নাই, কে বা ল্যাপটপটা নিবে? সব কিছু কেমন যেন মনে হচ্ছে মা। তুমি চিন্তা করো না এইসব। তুমি নাস্তা খেয়ে ঘুম দিও। এরপর তোমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঢাকায় রওনা হবে আজই। হ্যাঁ, আজই। গ্রামের মানুষ তো কত রকমের কথা শুরু করেছে। তুমি নাকি পাগল, আরও কত কি। এসব বলার সুযোগ না দেওয়াই ভালো। বাসায় যাও, ঢাকায় গিয়ে কয়েকদিন বাবার বাড়িতে থাকো। তোমার বাবার সাথে কথা হয়েছে, তারা পরশু রওনা হবে। তোমার শরীরের কথা শুনে আর তারাও আর সেখানে থাকতে পারছে না। শত হলেও তো বাপ মা
তাই না? আমি আর কথা বাড়ালাম না, নাস্তা করে আমার ঘরে শুয়ে পড়লাম। আমি ঘুমাই নাই, টের পাচ্ছি কাব্য আমার পাশে এসে বসে আছে। চলে যেতে নিল, এমন সময় উঠে ডাক দিয়ে বললাম, কই যাচ্ছেন? কাব্য থেমে গেল। সে বলল, এখানেই আছি, তুমি বিশ্রাম নাও না, আপনি আমার পাশে আসেন। কাব্য তখন পাশে এসে বসলো, তখন খুব বিষণ্ণ দেখাচ্ছে। আমি তার হাত ধরতেই সে বলল, আমার কপালটাই খারাপ, বুঝলা যারা? কেন? কথা বললেন কেন? মীরা মানে আমার আগের স্ত্রী, সেও বিয়ের পর বেশ ভালো ছিল। বিয়ের পর প্রথম যখন তাকে আমি গ্রামের বাড়ি বেড়াতে পাঠাই, তখন থেকেও অসুস্থ হয়ে পড়ে। কেমন আছেন একটা ভাব করতো, সারাদিন উদাস থাকতো। এই ভয়ে আমি তোমাকে চোখের আড়াল করতে চাই নাই কখনো। আপনি তাকে অনেক ভালোবাসতেন। হ্যাঁ, অনেক ভালোবাসতাম। এই যে তোমার পায়ে নূপুর, এটা আমি তাকে বাসরাতে দিয়েছিলাম। সে যে কি খুশি হয়েছিল, কিন্তু বাড়ি থেকে ফেরার পথে সে একটা নূপুর হারিয়ে ফেলে। আর এই নূপুর সে পায়ে দেয়নি, একটা নূপুর আমার কাছে তার মৃত্যুর পর ছিল, সেটা তার মায়ের কাছে বুঝিয়ে দিয়েছি। আমি যখন তোমার পায়ে নূপুর দেখলাম, তখন ভাবলাম তুমি হয়তো ঘর গুছাতে গিয়ে ওই হারিয়ে যাওয়াটা পেয়েছো, কিন্তু বাকি যা ঘটছে আমার খুব ভয় করছে। আমি তোমাকে হারাতে চাই না। আমি তখন আর কথা বললাম না, কাব্যকে জড়িয়ে ধরে বসে রইলাম। একটু পর আমরা ঢাকায় রওনা হব। সেখানে না জানি আর কি অপেক্ষা করছে আমার জন্য। অসহ্য লাগছে সব কিছু। ফেরার পথে আমি আর একবারের জন্য বাস থেকে নামি নাই। বাসে পৌঁছাতে ভোর হয়ে গেল। বাসায় গিয়ে কাব্য তার অফিসে ফোন দিয়ে আরও একদিন ছুটির আবেদন করলো, কিন্তু খুব জরুরি কাজ আছে বলেই তারা তাকে অফিসে যেতে বলল। কাব্য আমাকে একা রেখে যেতে চাচ্ছে না, আমিও আজ কাব্যকে ছাড়তে চাইছি না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, কিন্তু তাকে যেতে হলো। আনিসের মাকে ফোন দিয়ে বাসায় আসতে বললে সে জানায় আজ তার অনেক জ্বর, আসতে পারবে না। এই বাসা একা থাকাটা আমার জন্য অনেক ভয়ের, তবু আজ থাকতে হবে। কাব্য চলে গেল। দারোয়ানের হাতে হোটেল থেকে কেনা নাস্তা দিয়ে আমার কাছে পাঠালো। নাস্তা সেরে আমি একা বারান্দায় ল্যাপটা দিয়ে বসে রইলাম। কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবছি আমি। আমি নিজেও জানি না। সকালে আয়না দেখে মনে হচ্ছিল আমি অনেক দিনের মূর্ষ রোগী, ফ্যাকাশে হয়ে গেছে চেহারাটা। নিজেকে চিনতে খুব কষ্ট হচ্ছিল। আমি কিছু একটা নিয়ে ভাবছিলাম, এমন সময় রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে, যেন কেউ রান্না করছে। আমি ভাবলাম এখান থেকে এক পাও আমি নড়ব না। আমি তাই করলাম। আওয়াজ শুনতে পেরেও আমি সেখানে থেকে সরলাম না। ঘাপটি মেরে বসে রইলাম। বারান্দার দরজাটাও চাপিয়ে দিলাম। একটু পর হঠাৎ বাইরের আকাশ অন্ধকার হয়ে গেল। এখন দিনের বেলা অন্ধকার কিভাবে হলো? চারদিক অন্ধকার হয়ে গেল। আমি বারান্দায় দরজা হালকা সরিয়ে ঘরের দিকে তাকালাম। সেখানে একটা হারিকেন জ্বলছে। আমার সম্পূর্ণ শরীর ঘামে ভিজে গিয়েছে। আমি কিছু করার শক্তি হারিয়ে ফেলেছি। কতটা নিরুপায় আমি এখন। এসবই আমার কল্পনা আমি জানি, তবুও আমার ভয় পাওয়া ছাড়া এই মুহূর্তে কিছু করার নাই। এমন সময় আমি দরজার আওয়াজ শুনতে পেলাম। কাব্য ঘরে ঢুকেছে। সে ঢুকে আমাকে খুঁজছে। এবার আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে দরজা খুলে ঘরে ঢুকতেই ধোঁকা খেলাম, কারণ কাব্যর আওয়াজটাও মিথ্যা ছিল। বসার ঘরে চুল মিলিয়ে বসে আছে মীরা। সে মেঝেতে বসে কাগজের কলমের কিছু লিখছে। আমি সেটা দেখার জন্য একেবারেই প্রস্তুত নই। আমি চাই ও না কিছু দেখতে। তখন আমি চিৎকার করে বললাম, কী চান আপনি আমার কাছে? কী চান? আমাকেই কেন বিরক্ত করছেন আপনি? কী চান? একটা বিকট চিৎকারের আওয়াজে আমার কান ফেটে যাচ্ছে। আমি কানে দু হাত দিয়ে চেপে ধরলাম। তখন আমি চুপ করে গেলাম। মিরাজ যেখানে বসেছিল সেখানে গিয়ে আমিও বসে পড়লাম। কলমটা হাতে নিয়ে ঠিক সেভাবেই বসে পড়লাম আর কাগজে লেখা শুরু করলাম। আমার সামনে একটা হারিকেন জ্বলছে। এখন সকাল হওয়ার কথা, কিন্তু বাইরে অন্ধকার। আমি লিখছি আর হাসছি এবং হঠাৎ করে কাঁদছি। তারপর আমার লেখা শেষ। চারদিকে অন্ধকার। আমার ভয় করছে। আমি এতক্ষণ কী লিখেছি তা আমি জানি না,
তারপর আমি কাগজগুলো হাতে নিলাম, হারিকেনের সামনে কাগজগুলো তুলে ধরলাম। হাতের লেখাগুলো স্পষ্ট না, ছোট বাচ্চাদের মতো হাতের লেখা। আর সেখানে লেখা, আমি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে যাইতে আমার ভালো লাগে না, আমার খেলতে ভালো লাগে। বাবুর সাথে আমার খুব ভাব, সেও ক্লাস করে না। আমরা প্রায়ই স্কুল ফাঁকি দিয়া পাশের গ্রামে বেড়াইতে যাই। সন্ধ্যায় স্যারের বাড়ির কথা বইলা আমরা মেলায় যাই, সার্কেস দেখি। বাবু আমাকে মেলায় নিয়ে অনেক কিছু কিনা দেয়, আমার খুব ভালো লাগে। আমি আর বাবু আস্তে আস্তে বড় হইতাছি। বাসায় এখন স্কুলে ফাঁকি দেওয়ার বিষয়টা জানি। একদিন আব্বাই অনেক পিটানি দিল মিথ্যা কথা বলি দেইখা, আমাকে খাল পারে ফালাইয়া দেওয়ার ভয়ও দেখাইলো। তাও আমি মিথ্যা কথা বলতাম, স্যারের পড়া পড়তে পারি নাই বলে সেদিন মিথ্যা বললাম যে আমার নানি মারা গেছে। স্যার আমার বাড়ি আয়সা বিচার দিল, আব্বা আমারে আবার পিটাইলো। পরের দিন আমার নানি সত্যি মইরা গেল। প্রথম পৃষ্ঠার লেখা শেষ। তারপর আমি কাগজের পাতা উল্টালাম, হাতের লেখাও পাল্টে গেল। আগের হাতের লেখাটা থেকে এটা একটু স্পষ্ট। এখানে লেখা, বাবু আর আমার সম্পর্ক এখন অন্যরকম। ও শুধু আমার বন্ধু নয়, ও আমাকে ভালোবাসে, আমিও তারে অনেক ভালোবাসি। বাবু আমাকে নিয়ে শহরে গেল খুব ভোরে। আমি আর বাবু বাসে ওইটা শহরে গেলাম। ওখানে বাবুর এক বন্ধুর বাসায় একটা কাগজে কলমে আমরা বিয়া করলাম, মালা বদল করলাম। এরপর শুরু হইল আমাদের বাসর। আমার বয়স তখন 18 আর বাবুর বয়স 20। বাবু আমাকে অনুরোধ করলো বিয়ের কথা যেন এখন কাউকে না বলি, সময় হলেও সবাইকে জানাবে। সেদিন শহর থেকে ফেরার পর আব্বা আমাকে অনেক পিটাইলো, কারণ আব্বার এক বন্ধু যে শহরে থাকে সে আমারে আর বাবুরেই দেইখা ফেললো, কিন্তু বাবুর নাম সে জানতো না, তাই বলতেও পারে নাই আমাকে। আব্বা অনেকবার জিজ্ঞেস করার পরও আমি নাম প্রকাশ করি নাই। আম্মা আমাকে রাতে বুঝাইতে আসলো আমার ঘরে, আমি যেন কোনো ছেলে পুলের সাথে সম্পর্ক না জড়ায়। কথাটা আমার একদম ভালো লাগে নাই। আব্বার হাতের মায়ের খায়া ওই দিন আমার গায়ে জ্বর চইলা আসলো। তার 2 দিন পর আব্বারে খাল পাড়ে পাওয়া গেল মরা অবস্থায়। আব্বা খুব সকালে সেইখানে মাছ ধরতে গিয়েছিল। সবাই কইল ওই খাল পাড়ে নাকি একটা শয়তান থাকে, সে নাকি মানুষ টাইনা নিয়া যায়। আমারে মায়ের দেওয়ার আর কেউ রইল না। আম্মা অনেক নরম মনের মানুষ, আর দাদি তার চেয়েও নরম, কেউ কিছু কইতো না আমারে। এরপর বাবু আমার বাড়িতে মধ্যরাতে সবাই ঘুমানোর পর আসতো, সবাই ওঠার আগে বের হইয়া যাইতো। আমি বাবুর বাড়িতে গেলে বাবু আমার দিকে তাকাইতোও না, এমন একটা ভাব করতো যেন আমাকে চিনেই না। বাড়ির সবাই সাথে কথা বলতাম, সুযোগ পাইলেই বাবুর ঘরে যাইয়া নিজেরে দেখতাম, ভাবতাম একদিন এই ঘরে আমার সংসার হইব। বাবু আমারে নিষেধ করার পরও আমি যাইতাম। আস্তে আস্তে বাবু যেন আমার সাথে কেমন করা শুরু করলো, আমার কারোর সাথে মেলামেশা করা নিষেধ কইরা দিল। সারাদিন বাসায় থাকতে কইতো, আর রাত হইলে সে আমার বাড়িতে আসতো। এমন করে 4 মাস চইলা গেল। 2 বার ফেল কইরা বাবু এইবার ইন্টার পাস করছে। ওদের বাড়িতে আনন্দের কোনো শেষ নাই, আমিও অনেক খুশি। বাবু যত তাড়াতাড়ি পাস কইরা চাকরি নিবে তত তাড়াতাড়ি আমাদের বিয়া কথা সবাই জানবে। সেদিন বাবুর ভাই আসলে ঢাকা থেকে, সে খুব ছোট থাকতেই তার মামার সাথে ঢাকা চইলা গেছিল। এর মধ্যে কোনো দিন গ্রামে আসে নাই। শুনছি একদিন বাবু নাকি বাপের উপর জেদ কইরা তার ভাইরে নিছিল, একটা দাগও আছে তার হাতে, সেই ভয়ে তারে ঢাকায় রাইখে দিছিল। বাবু পাস করছে, এই খুশিতে সে একটা ল্যাপটপ নিয়ে আসছে তার জন্য। এখন বাবু ঢাকায় গিয়া লেখাপড়া করব, কিন্তু আমার কি হইব তাইলে? আমি লেখাটা পড়তে খেয়াল করলাম আমার পিছনে একজন হু হু করে কান্না করছে। আমার গা ছমছম করছে, কিন্তু এই লেখা আজ আমাকে পড়ে শেষ করতেই হবে। আমি আবার লেখার দিকে মনোযোগ দিলাম এবং আমার পড়া শুরু করলাম। আমি বাবুদের বাড়িতে যাওয়ার সাথে সাথে তার বড় ভাইয়ের চোখে চোখ হইলাম। এত সুন্দর একটা মানুষ
কেমন করে বেটা মানুষ এত সুন্দর হয়, সেও আমার দিকে তাকাইয়াই রইল। বাবু আমাকে ইশারা দিয়া চলে যাইতে বলল। এরপর দিন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব আসলো বাবুর থেকে, কিন্তু বাবুর জন্য না, বাবুর বড় ভাইয়ের জন্য। আমি তো একেবারেই রাজি না। কেমনে আরেকটা বিয়া করি? আমার তো বিয়া হয়েছে। ওই দিন রাতের কথা, বাবু আমার ঘরে আসলো। সবাই ঘুমাইয়া যাওয়ার পর ও আসলো। আয়শা আমাকে অনুরোধ করলো বিয়াতে রাজি হইতে। আমি ওর ভাইয়ের সাথে বিয়া বসলে নাকি ও আমার সাথে থাকতে পারবো। অনেক বুঝাইলো আমাকে, অনেক আদর করলো। তারপর আমি বিয়াতে রাজি হইলাম। বিয়া হইল, বাবুও গেল আমার সাথে, কিন্তু ও উঠলো সে মেসে। বিয়ার রাত থেকে বাবুর ভাইকে আব্বু আমার অনেক খেয়াল রাখতো, অনেক আদর করতো। রাতে বাবুর ভাই আদর করতো, আর দিনে বাবু আদর করতো। এরপর বাসায় কাজ করার খালা রাখা হয়, মহিলা অনেক ভালো, অনেক আদর করে আমারে। কিন্তু উনি থাকলে বাবু বাসায় আসতে পারে না। আমার মিথ্যা কথা বইলা বাইরে গিয়া বাবুর সাথে দেখা করতে হয়। এরপর আমি গ্রামের বাড়ি চলে যাইতাম অনেক দিনের জন্য। রাস্তার মাঝখানে যখন বাস থামাইতো, তখন সে আমাকে অনেক দিনের বন্ধু হওয়া রেস্ট হাউসে নিয়ে আদর করতো। আমি এক বাসে যে উঠে যাইতাম, ও আরেক গাড়িতে আসতো। একবার সেখানে আমার এক পায়ে নূপুর সুইটা পড়লো। অন্য গ্রামে বাবুর বন্ধুর বাসায় দিনরাত একসাথে থাকতাম। সবাই জানতো বাপের বাড়ি বেড়াইতে গেছি, আমি যাইতাম আরেক জায়গায়। অনেক দিন এমন করার পর সবাই যাই না গেল, আমি মিথ্যা বইলা আরেক জায়গায় যাই। বাবুর ভাইও যাই না গেল, কিন্তু কার সাথে ছিলাম কেউ জানলো না। অনেকবার জিজ্ঞেস করার পরও স্বীকার করলাম না, কাউকে কিছু বললাম না। তারপর বাবুর ভাই অনেক কষ্ট পাইলো। সবাই অনেক কথা কইছে, সে খালি কইল তুমি আমার জায়গায় থাকলে কষ্টটা বুঝতা, বিশ্বাস করতাম তোমাকে। কিন্তু এখন বিশ্বাসটা আর নাই। তারপর বাবু অনেক দিন বাসায় আইলো না, আমি অন্যরকম হইয়া গেলাম। সংসারে মনোযোগ দিলাম, বাবুর ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হওয়ার শুরু করলাম আবার। একদিন সে আমার মাথা ছোঁয়ায় কসম খাওয়াইলো যে আমি তারে রাইখে আর অন্য কোথাও গেলে সে অনেক কষ্ট পাবে, আমি যেন কোথাও না যাই। মানুষটার ব্যবহার আর সৌন্দর্যের কাছে আমি হাইরা গেলাম, তারে ভালোবাসা ফেললাম। বাবুরে বলতে শুরু করলাম। অতদিনে বুঝা গেছিলাম বাবু আমারে শুধু ব্যবহার করছে, মিথ্যা বিয়ার নাটক কইরা আমার শরীর নিয়ে খেলছে। তারপর ঢাকায় ভাষায় কথা বলা শুরু করলাম, শুদ্ধ ভাষায়। সুন্দর করে শাড়ি পরা শিখলাম। সারাদিন আয়না দেখতাম, গান গাইতাম। আমার প্রিয় গান ছিল সেটা, আমার বন্ধুর বাড়ি যান রেখেছিলাম, সে ফিরাইয়া দিল না। এই গানটা বাবুর ভাইও শিখে গেল। রান্না শিখলাম, সংসার এখন ভালোই যায়, মিথ্যাও আর বলা লাগে না। তারপর একদিন হঠাৎ বাবু আসলো, কাজের বুয়া খালা বাসে। তখন বাবু এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল আমার ঘরে, দরজাটা আটকিয়ে দিল। আমার সারা গায়ে ইচ্ছামতো চুমু দেওয়া শুরু করলো। আমি সরিয়ে দিতে চাইলাম, সে বুঝে গেল আমি তাকে এড়িয়ে যাচ্ছি। তখন সে আমাকে তার ল্যাপটপে কিছু ছবি ভিডিও দেখিয়ে বলল ওগুলো সবাইকে দেখাইয়া দিবে। সে কেমন ছবি? আমার শরীরে কিছুই নাই, কিন্তু আমার সাথে আরেকজনের চেহারা বোঝা যাচ্ছে না। ওই ভিডিওতে আমি ভয় পেয়ে গেলাম, ভয়ে বাবুর সাথে অবৈধ সম্পর্কে চালিয়ে গেলাম। বাসায় কাজের বুয়া বোধহয় একটু বুঝতে পারছিলেন, কিন্তু কিছু বললেননি কোনো দিন। একটা সময় ভাবলাম অনেক হয়েছে, আর না, সব জানিয়ে দেব বাবুর ভাইকে। যা হওয়ার হবে, লোকটাকে আর ঠকাতে ঠিক হবে না। সবাই আমাকে যখন খারাপ বলছে, এই লোকটা আমাকে ফিরাইয়া দেয় নাই। তারপর বুয়া সেদিন আসে নাই। ওই দিন সব সত্য বলে দিব বলে বাবুকে জানাইলাম। বাবু আমার কাছে মাপ চাইয়া বলল কাউকে কিছু না জানাইতে। আমি দরজা খুলে দিলাম বাবুকে বের করে দিতে, আর বাবু সে আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল সিঁড়িতে। আমি গড়াতে গড়াতে পড়লাম নিচের তলায়।
আমার যে পর্যন্ত নিঃশ্বাস ছিল সে পাশেই বসেছিল, মুখ চেপে রাখছিল যাতে চিৎকার করতে না পারি। চোখের পাতা বন্ধ হয়ে আসলো, কিন্তু আমি তো বাবুর বাইকে কসম দিছিলাম তাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবু তো এখনও বেঁচে আছে, কিন্তু আমি নাই। আমার লেখাটা পড়া শেষ হলো, আমি পিছনে ঘুরে তাকালাম, মেয়েটা কান্না করছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা মীরা আর বাবুই ইভান। আমি তার পাশে গিয়ে বসলাম। সে মুখ তুলে আমার দিকে তাকালো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমি যখন চোখ খুললাম তখন আমি মীরার নানির বাড়ি। মীরার নানি অসুস্থ বৃদ্ধ মহিলাকে একটা 14-15 বছরের ছেলের বালিশ চাপা দিয়ে মারছে। তারপর আবার চোখের পলক ফেললাম, আবার চোখ খুললাম। এখন আমি খাল পাড়ে, সেখানে মীরার বাবাকে গলা টিপে মারছে ইভান। এরপর ধাক্কা দিয়ে ফেললো তাকে। আমি আবার চোখ বন্ধ করে খুললাম। এখন আমি একটা অপরিচিত বাসার ছাদে। একটা ছেলে সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি সামনে এগিয়ে গেলাম, পিছন থেকে তাকে ধাক্কা দিলাম। সে পড়ে গেল। খুব বিকট আওয়াজ হলো। হয়তো ছেলেটা মরে গিয়েছে। আমার এখন খুব শান্তি লাগছে। এরই সাথে দেখলাম আমি আমারই হাতের কবজিতে একটা ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলেছি। আমার ব্যথা অনুভব হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। আমি আর পারছি না সহ্য করতে। এখন আমি চোখ খুললাম। এতক্ষণ চারিদিকের যে অন্ধকার ছিল তা হারিয়ে গেল। আমি বারান্দাতেই বসে আছি, দরজা দেওয়া আছে। কাব্য ওপাশ থেকে দরজা ধাক্কাচ্ছে। তারপর আমি উঠে দরজা খুলে দিলাম। কাব্যকে দেখেই আমি তাকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে কান্না শুরু করলাম এবং কাব্য আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? কিছু হয় নাই। আর বইল না, বাড়িতে তো আগুন লাগছে। ইভানের ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। ও তাই? তুমি তো এখানেই ছিলা, কোথাও কি গেছিলা? কতক্ষণ দরজার তালাও খুলছিলা না? আমি আমার কসম রাখছি আমি কোথাও যাই নাই। কাব্য তখন আমার কথায় অবাক না হয়ে পারল না। আর তার ফোনের রিং বেজে চলেছে। কেউ তাকে ফোন দিচ্ছে, এটা জানাতে যেই ইভান ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। আর আমি গান গেয়ে চলেছি, আমার বন্ধুর বাড়ি যান রেখেছিলাম, সে ফিরাইয়া দিল না। এটা আমার অনেক প্রিয় গান, বেঁচে থাকতেও ছিল, এখন মরার পরও একই অভ্যাস রয়ে গেছে। সমাপ্ত। গল্প দ্বিতীয় বউ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।